গুড মর্নিং। সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো 22শে ডিসেম্বর, বারটা হলো রবিবার। আজকে আমি বহরমপুর থেকে বাড়ি যাব। আমার বাড়ি যাওয়ার কথা ছিল 19 তারিখে। 19 তারিখে না গেলেও আমি 20 তারিখে চলে যাব, এমনটাই কথা ছিল। কিন্তু হঠাৎ করেই শরীরটা আমার ভীষণ খারাপ হয়ে গেছিলো। আমি তো তোমাদের এর আগের ব্লগেই বললাম, 19 তারিখ সকাল থেকে আমি আমার ঘাড় থেকে পিঠের খানিকটা অংশ নিয়ে একটা ব্যথা অনুভব করি। প্রথম দিন আমার মনে হচ্ছিল যে একটু টান লেগেছে, অনেক সময় উঠতে গিয়ে, বসতে গিয়ে, শুতে গিয়ে যেমন হয় সেই রকমই। তো আমি ভেবেছিলাম ওটা হয়তো 1-2 দিনে ঠিক হয়ে যাবে, কিন্তু না, ওটা তো আমার ঠিক হয়নি, বরঞ্চ আরও বেশি বেড়েছে। আমি কোনোদিন আজ পর্যন্ত ব্যথায় এইরকম কষ্ট পাইনি। কয়েকটা দিন আমার যে কি খারাপ কাটলো সেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না। আমি ভাবছিলাম হয়তো ব্যথাটা ঠিক হয়ে যাবে, আমি বাড়িতে চলে যেতে পারবো, কিন্তু দিন প্রতিদিন ব্যথাটা আমার বেড়েই চলেছিল। 20 তারিখ রাত্রে বৌদির ঘরে খেতে গেছিলাম। খেয়ে আসার পরে যখন আমি রাত্রে শুয়েছি, শোয়ার পরে না আমি আর কোনো দিকে ঘুরতে পারছি না, না ডান সাইডে কাত হয়ে শুতে পাচ্ছি, না বাঁ সাইডে কাত হয়ে শুতে পাচ্ছি, না আমি সোজাভাবে শুতে পাচ্ছি। আমার যে সারা রাত কি খারাপ কেটেছে সেটা হয়তো আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। একদিকে ঘুমে আমি তাকাতে পারছি না, অথচ আমি বিছানায় শুয়েও থাকতে পারছি না। এদিকে আমার ঠান্ডা লেগেছে, তাতেও আমার মাঝে মধ্যে কাশি হচ্ছে। সেই কাশি দেওয়ার সময়তেও পিঠে ব্যথা করছে, সে যে কি অসহ্য যন্ত্রণা। তো কালকে আমি বেরিয়েছিলাম, কালকে আর লং ভিডিও আমি শ্যুট করিনি, একটা মিনি ব্লগ শ্যুট করে রেখেছি। তো কালকে আমি ওষুধ নিয়েছি, পেন কিলার খেয়েছি, খাওয়ার পরে ব্যথাটা একটু কম হয়েছে, তবে পুরোপুরি কম হয়নি। সেই সাথে একটু বাজারেও গেছিলাম, যেহেতু আজকে ভেবেছি বাড়ি যাব। তো আজকেও যেতে পারবো কি পারবো না সেটা নিয়ে একটু সংশয় ছিল, কারণ ব্যাগ তো তুলতে হবে। আমি যে ব্যাগ তুলে নিয়ে যাব আমার সে ক্ষমতা ছিল না, এতটাই খারাপ অবস্থা ছিল। তো যাই হোক, আজকে ব্যথাটা একটু কম মনে হচ্ছে, তবে পুরোপুরি ঠিক হয়নি। তো আজকে ভাবছি বাড়িতে চলে যাই, বাড়িতে যাওয়ার পর এক ব্যবস্থা করা যাবে, যদি না কমে তখন ওখানে গিয়ে কোনো একটা ডাক্তারের কাছে চলে যাব। ওদিকে ছুটি কেটে যাওয়ার পর থেকে মণ্ডলবাবুরও ব্যস্ততার শেষ নেই। ও যাওয়ার সঙ্গে সঙ্গেই ওর একটা ট্রেনিং শুরু হয়েছে, যেটা নিয়ে ভীষণই ব্যস্ত। ও স্নান খাওয়া করারও টাইম পাচ্ছে না, বড় কষ্টে আমাকে 1-2 মিনিট ফোন করছে। এবার বাড়িতে আসার পর তো ওর শরীরটাও ঠিক ছিল না, পুরোপুরি ঠিকও হয়নি শরীরটা। তার আগে ওর ছুটি শেষ হয়ে গেল, ওকে আবার চলে যেতেও হলো, আবার ওখানে গিয়ে ছোটাছুটিও শুরু হয়ে গেছে ওর। তো জীবনে কারোরই শান্তি নেই। বাড়িতে যাওয়ার জন্যে আমি সমস্ত গোছগাছ প্রায় করেই ফেলেছি। সকালবেলায় একটু চাল, ডাল, আলু একসঙ্গে বসিয়ে দিয়েছিলাম, সেটাই খেয়ে নিয়েছি। ঠাকুমার সঙ্গে একটু নিচে গেছিলাম দেখা করতে, ঠাকুমা একটু ডাকছিল। সেই সাথে ঠাকুমার ঘরে একটা মাসি আসে, সেই মাসির সঙ্গেও দেখা হলো। আর সকালবেলায় একটা নাইটি মেলে দিয়েছিলাম ছাদে, সেটাই একটু ছাদ থেকে নিয়ে এলাম। সেই সাথে জেঠিমারা ছাদে কি কি গাছ লাগিয়েছে সেগুলো নিজেও দেখলাম, তোমাদেরকেও দেখালাম। আর এবার ভাবছি পাশের বাড়ির ওই দাদাকে এই জলের ড্রামটা দিতে যাব। এর আগের বার না জলের ড্রাম ঘরের মধ্যে রেখেই চলে গেছিলাম, দিতে ভুলে গেছিলাম। তবে তার কিছুদিনের মধ্যেই মা বাবা গ্রামের বাড়িতে গেছিল, আর তখন আমি মাকে বিষয়টা জানিয়েছিলাম। তো মা আজিমগঞ্জে ফেরার পথে জলের জারটা দিয়ে তারপর আজিমগঞ্জে গেছিল। তবে আজকে আর আমি সেই ভুলটা করব না, আজকে মনে করে আগে জলের জারটা দিতে এসেছি। আর এবার ঘরে এসে বাকি জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আজকে আমি এক বাস ধরবো, মানে একবারে এখান থেকে উঠবো আর আমাদের বাজারে গিয়ে নামবো। বহরমপুর থেকে আমাদের ওখানে যাওয়ার জন্যে এইরকম বাস মাত্র 2টো আছে, একটা 12:15টায় আর একটা 3:45টায়। তো আমি 3:45-এর বাসটাই ধরবো। আজকে সকাল থেকে মণ্ডলবাবু ফোন করার সময় পাইনি। 12টার সময় ফোন করে বলল আমি যে বাসটায় যাব সেই বাসটা আছে, সেই সাথে ও একটা সিটও রাখতে বলে দিয়েছে। তো মোটামুটি আমার সবই গোছগাছ হয়ে গেছে, তবে 2-1টা জিনিস বাকি রয়ে গেছে, মানে আমি লক্ষ্যই করিনি। এদিকে আমার গ্যাসটা ঢাকা হয়নি, তো এখন গ্যাসটা একটু ঢেকে দিই। সেই সাথে এই ঘরে এখন টিকটিকির খুব উৎপাত বেড়েছে, তো যেখানে যেখানে ছিদ্র ছিল সমস্ত ছিদ্রগুলো একটু বন্ধ করে দিলাম, যাতে টিকটিকি ঢুকতে না পারে। আর তারপর ব্যাগপত্র নিয়ে রাস্তায় এসে একবারে টোটোতে উঠে পড়েছি। তো আজকে টুকটুকটা পেতে খুব একটা দেরি হয়নি, তবে ব্যাগগুলো যথেষ্ট ভারী হয়েছে। বহরমপুরে যেহেতু শীতের পোশাক তেমন কিছু আমার ছিল না, তাই বাড়ি থেকে বেশ কিছু পোশাক বয়েও আনতে হয়েছে। তার উপরে এখানে আসার পরেও টুকিটাকি একটু বাজার টাজারও করা হয়েছে। এবার ভেবেই এসেছিলাম বহরমপুর থেকে তেমন কিছু কেনাকাটা করব না, ব্যাগ ভারী একেবারেই করব না।
তবে এখানে আসলে কিছু না কিছু তো একটু নেওয়া হয়েই যায়। সেদিন ওই যে স্মার্টে গেছিলাম, ওখান থেকে ভুট্টার প্যাকেট, পাস্তার প্যাকেট এগুলো সব নিয়েছি। কালকে বললাম না একটু বেরিয়েছিলাম, একটা বাসনের দোকানে গেছিলাম, ওখান থেকে 2-1টা বাসনও কিনেছি। আর এদিকে এখন টোটোওয়ালা কাকুকে দাঁড় করিয়ে আমি একটু ওষুধের দোকানে গেছিলাম, কয়েকটা ওষুধ নেওয়ার ছিল, ওষুধ নিয়েছি। আর এবার বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। বাস স্ট্যান্ডে গিয়ে একটু কষ্ট করে টেনে হেঁচড়ে যদি বাসে তুলে নিতে পারি জিনিসপত্রগুলো, তাহলে আর খুব একটা সমস্যা হবে না। আমাদের ওখানে গিয়ে একভাবে ঠিক পৌঁছিয়েই যাব। বহরমপুর শহরটা সত্যিই খুব সুন্দর শহর, তার উপরে এখানে সুযোগ সুবিধাও সব রকমের আছে। আর এখানকার সবথেকে বড় সুবিধা হলো এখানে সব কিছু কাছাকাছি, তুমি সাইকেলে করেই সব জায়গাতে যেতে পারবে। বাজার ঘাট, স্কুল, কলেজ সমস্ত কিছু কাছাকাছি। শুধু একটা জিনিসেরই অভাব আছে, সেটা হলো একটা এয়ারপোর্ট। এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও এই শহরে স্থায়ীভাবে থাকার ইচ্ছে কখনোই জাগেনি। তবে এখন যখন শহরটাকে ছাড়ার কথা ভাবি না, তখন মনের মধ্যে একটু খারাপ লাগে। যাই হোক, আমি বাস স্ট্যান্ডে এসে বাসে সমস্ত জিনিসপত্র রেখে কয়েকটা কমলা কিনতে চলে এসেছি, কারণ আজকাল বাসে উঠলে না একটু গা গোলায়। আর সেই সাথে ভাবছি একটু মুড়িও কিনে নেব। যদিও ভাত খেয়েছি, কিন্তু দুপুরে একটু খেতে হবে। এই যে কাকা মুড়িটা মেখে দিয়ে দিয়েছে। আর এবার গিয়ে বাসে উঠে নিজের জায়গাটা নিয়ে বসি। এই বাস জার্নির কথা মনে পড়লে না বহরমপুরে আসতেও ইচ্ছে করে না, আর বহরমপুর থেকে বাড়িতে যেতেও ইচ্ছে করে না। আর আমি একা যখন বাড়িতে যাই, তখন বাসে ওঠার পর আমার প্রথম চিন্তা এটাই থাকে, আমার পাশে এসে কে বসবে। তো আজকে বাসটা ছেড়ে দিয়েছে, তবে এখনো পর্যন্ত আমার পাশে এসে কেউ বসেনি। মনে হচ্ছে দাদা আজকে কাউকে সিটটা দেয়নি। আর সেই জন্যে আমার আরও চিন্তাটা বেশি হচ্ছে, কারণ একবারে যদি কাউকে সিট দিয়ে দেয় তাহলে অতটা সমস্যা হয় না। আর যদি সিটটা কাউকে না দিয়ে থাকে, তাহলে যারা আমার পাশে বসবে তারা হয়তো কাছাকাছি নেমে যাবে, আর তারপর একজনের পর একজনা বসতেই থাকবে। তো চলো, আপাতত বহরমপুরকে বিদায় জানানোর পালা। এদিকে বাস ছেড়ে দিয়েছে, আর আমার পাশে একটা বাচ্চা ছেলে এসে বসেছে। বাচ্চাটাকে বসতে দেখে আমি মনে অনেকটা স্বস্তি পেয়েছি। খানিকটা দূর আসার পরে ওই বাচ্চাটাকে সরিয়ে তার মা আমার পাশে এসে বসে পড়েছে। ওদের 2টো সিট কাটা আছে, বাচ্চাটার জন্য কোনো সিট কাটেনি। তো হঠাৎ করেই কন্ডাক্টর দাদা এলো, আর আসার পর বলছে, আপনাকে তো 2টো সিট দিয়েছিলাম, আপনি 3টে সিট কেন নিয়েছেন? তো ওনার কাছ থেকে আবার আরেকটা সিটের ভাড়া নিয়েছে দাদা, আর সেই সাথে ওই ভদ্রমহিলাকে আমার পাশে বসিয়েছে। এখানে কোনো সমস্যা ছিল না, মহিলাটা বসেছেন, ভালোই হয়েছে। কিন্তু সমস্যা হলো উনি জানলা কিছুতেই আমাকে বন্ধ করতে দিচ্ছেন না। আর এদিকে আমার এত ঠান্ডা লেগেছে, আমি বাসের হাওয়া একেবারেই নিতে পারছি না। আমার নাক কান সব বন্ধ হয়ে গেছে। তবে ওই ভদ্রমহিলার কথার জন্যে আমাকে জানলা খুলতেই হলো। আমার সামনেও এক ভদ্রমহিলা বসেছেন, উনিও ওনার জানলাটা বন্ধ করে দিয়েছেন। আর উনি ওনার জানলাটা বন্ধ করার পর থেকে উনি আরও বেশি বকছেন। তো ওনাকে আর আমি কিছু বলতে পারলাম না, শুধু এটুকুই বললাম যে আমার খুব শরীর খারাপ করছে। তো উনি বললেন ওনার বমি হয়ে যাবে। তো আমি এখন অপেক্ষা করছি কতক্ষণে উনি নামবেন আর কতক্ষণে আমি জানলাটা বন্ধ করতে পারবো। পৌঁছে গেছি বেলডাঙায়। আর বেলডাঙাতে না অনেক গামছা ঝোলানো থাকে। এত বছর ধরে বেলডাঙার উপর দিয়ে যাই আর ভাবি এখান থেকে আমি একটা গামছা কিনবো, মানে বেলডাঙাতে নামবো, নেমে এখান থেকে একটা গামছা কিনবো। কিন্তু কোনোদিনও সম্ভব হয়নি, জানি হয়তো কখনো সম্ভব হবেও না। আমাদের ওদিকে যদি দোকানে পাওয়া যায় তাহলেই কিনতে হবে, কিন্তু ভেবেছিলাম বেলডাঙা থেকেই কিনবো। তো চলো, এনারা নেমে গেছেন আর আমিও পৌঁছে গেছি পলাশি। পলাশিতে এসে আমি একটু ছোলা মাখা কিনে নিয়েছি। এই ছোলা মাখাটা মাঝে মধ্যে পাওয়া যায়, মাঝে মধ্যে এই দাদা কোথায় হারিয়ে যায়। তো আজকে পেয়েছি, মুড়ি খেয়েছি, তবে ছোলাও একটু খেয়ে নিলাম। আর তারপর পলাশি থেকে চলে এসেছি একদম নাজিরপুরে। নাজিরপুরে আস্তে আস্তে বেশ খানিকটা অন্ধকার হয়ে গেছে। শীতকালে তো এমনিতেই সকাল সকাল অন্ধকার হয়ে যায়। আর আমি 5:30টার মধ্যে আমাদের বাজারে নেমে পড়েছি। তো এবার বাড়ি যাব। টোটোতে উঠে বসে আছি, তবে টোটোটা ছাড়তে একটু দেরি হবে। বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসেই দেখা হয়ে গেছে নেতুবাবুর সাথে। এসে দেখছি নেতুবাবু জুতো পরছে অক্কবাবুদের বাড়িতে যাবে বলে। আমাকে দেখে ওরা তো একটু অবাকই হয়েছে, কারণ ওরা ভেবেছে হয়তো আজকেও আমি আসবো না। এদিকে নেতুবাবু বলছে ওর আমার জন্যে মন খারাপ করছিল। আমি ওকে বললাম, কই জেম্মাকে একটা ফোন করে জেম্মার তো একটা খোঁজ নিলে না, জেম্মা কেমন আছে? ও তো আর কিছু বলল না। তবে ওর মা বলছে, আজকে ভেবেছিলাম আমি তোমাকে ফোন করব, বিশ্বাস করো। আমি বললাম, হ্যাঁ বিশ্বাস করছি। আমি ওদিকে তোমার দাদা যাওয়ার পরে পিঠের ব্যথায় মরে যাচ্ছি। আমি ভেবেছিলাম কেউ খোঁজ না নিলেও ছোটি অন্তত আমাকে একটা ফোন করবে, কিন্তু ছোটিও আমাকে ফোন করলো না।
ও বলছে ওদের ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে। আমি বললাম আমার ওয়াইফাইতে তো রিচার্জ আছে, আর সেটা তো তোমার ফোনে কানেক্ট করা আছে, তাহলে তো একটা ফোন করা উচিত ছিল। তো যাই হোক, কাজের মাঝখানে ও ভুলে গেছে, আর আমার তো শরীর এতটাই খারাপ ছিল যে আমি আর ওদেরকে কদিনের মধ্যে ফোন করতে পারিনি। তবে আজকে বাড়িতে এসে খুব বেশি কাজকর্মও আমি করিনি, ঘর দুটো একটু ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন চলে এসেছি রান্নাঘরে। রাতে একটু রান্নাবান্না করব। ছোটি বলছিল রাতে ওর কাছে খাওয়ার কথা, হঠাৎ করেই আমি বাড়িতে চলে এসেছি, তার উপরে ওকে ফোন করেও আসিনি। ও একবারে সকালে রান্নাবান্না করে, রাতে শুধু মাঝে মধ্যে একটু ভাত করে নেয়। তো ওর আজকে রান্নাবান্না হয়ে গেছে, তাহলে আমি কি করে আজকে ওর কাছে খাই বলো তো? তো আমি একটুখানি চাল আর ডাল ভিজিয়ে চলে এসেছি অক্কবাবুদের এদিকে। ছোটি আর নেতুবাবুও এসেছে, তো ভাবলাম অক্কবাবুর সঙ্গে একটু দেখা করে আসি। আর আমাকে দেখা মাত্র অক্কবাবুর হাসিটা দেখো। ভুলবে কি, টোটো থেকে যখন নামিয়ে দিয়ে ওকে, মুখটা পুরো কালো হয়ে গেছিল ছেলের। তোমার আমাকে মনে আছে বাবা? আছো 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 আছো। আজকাল আমাদের অক্কবাবু ব্রাশ নেওয়ার জন্য খুব কান্নাকাটি করে, যার ব্রাশ দেখে তার ব্রাশই নিতে চায়। তো আমি দুটো ব্রাশ নিয়ে এসেছি, একটা নিতুবাবুকে দিলাম, আরেকটা অক্কবাবুকে দিলাম। আর এবার ভাবছি এখানে খানিকক্ষণ একটু বসবো, সবার সঙ্গে খানিকক্ষণ একটু সময় কাটাবো, তারপরেই ঘরের দিকে যাব। তো এদিকে নিতুবাবু ব্রাশ পেয়ে এতটাই খুশি হয়েছে যে মাকে মিষ্টি দিতে চলে এসেছে। তো যাই হোক, শুধু নেতুবাবু নয়, অক্কবাবুও খুশি হয়েছে। তো আমি তো নেতুবাবুকে প্রথমে অপশান দিয়েছিলাম তোমার কোনটা পছন্দ তুমি নিয়ে নাও, তবে না, যার যেটা পছন্দ হয়েছিল সে সেটা নেয়নি, মানে নেতুবাবুর যেটা পছন্দ ছিল সেটা অক্কবাবু নিয়ে নিয়েছে। আর অক্কবাবুর ব্রাশটা নেতুবাবুর পছন্দ, তাই ওটা নেতুবাবু নিয়ে নিয়েছে। আর এখন অক্কবাবুকে ব্রাশটা খুলে দিতে হয়েছে, এখনও দেখো রাত্রিবেলায় ব্রাশ করছে। তো দু ভাই বোন ব্রাশ পেয়ে তো খুবই খুশি, বেশ খানিকক্ষণ নাচানাচি করলো। আর এখন দেখো আমার কোল থেকে দিদিকে টেনে নামানোর চেষ্টা করছে। দিদিকে আমার কোল থেকে নামাবে, কিন্তু নিজে আমার কোলে বসবে না, আর দিদি এদিকে আমার কোল থেকে নামবে না। তো দু ভাই বোনের এখন টানাটানি চলছে। আসো তুমি, আসো তুমি, আসো আচ্ছা তুমি, আসো তুমি, আসো আসো সবার সঙ্গে বেশ খানিকক্ষণ সময় কাটালাম, আর এখন যাব আমি ঘরের দিকে। তবে আমার পেছন পেছন অক্কবাবুও বেরিয়ে এসেছে। ও ভেবেছে জেম্মা হয়তো ওকে নিয়ে যাবে, কিন্তু ওকে নিয়ে গেলে এখন আমার কোনো কাজ হবে না, আমি একটু রান্নাবান্না করব। তো বাড়িতে এসে আগে কল থেকে এক বালতি জল নিয়ে এলাম, আর এবার ডাল আর ভাতটা একটু বসিয়ে দেব, সেই সাথে একটু চাও খাবো। একদিকে চায়ের জল বসিয়ে দিলাম, আর একদিকে চালটা ধুয়ে বসিয়ে দিলাম, আর তারপর চাটা করে নিয়েছি। সেই সাথে নিয়ে নিয়েছি একটা ক্রিম রোল। আর এবার বসে একটু চাটা খাই, তারপর ভাবছি ডালটা বসিয়ে দেব। ডালটা যদি বসিয়ে দিয়ে আসতাম হয়ে যেত, তবে ভাবলাম আগে চাটা খেয়ে নিই। শীতকালে চা করলে না খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, আর তার উপরে আমি যেভাবে চা করি ওভাবে চা করলে চা আরও বেশি তাড়াতাড়ি ঠান্ডা হয়। তো যাই হোক, চা খাওয়া হয়ে গেছে, আর এখন ডালটা একটু বসিয়ে দিই। কোনো জায়গা থেকে এসে রান্না করতে হয়তো কারোরই ভালো লাগে না, আমারও যে ভালো লাগে তা নয়, তবে আমার না বাইরের খাবার দাবার ইদানিং খুব কম সহ্য হয়। খাওয়ার সময় ভালো লাগে, কিন্তু খাওয়ার পরে আমার খুবই কষ্ট হয়। আর এখন তো বাইরের খাবার বলতে বিরিয়ানি ছাড়া আর কিছুই পাওয়া যায় না। তো সেই জন্যে বাড়িতে এসে রান্না করাটাই শ্রেয় বলে আমার মনে হয়। তো আমি প্রথমে ভেবেছিলাম যে একটু সিদ্ধ ভাত করে নেব, মানে ডাল সিদ্ধ আর ভাত করব। তারপরে মনে হলো সকালে একবার সিদ্ধ ভাত খেয়েছি, রাতেও যদি আবার সিদ্ধ ভাত খাই আর তারপর যদি আমার আবার শরীর খারাপ করে, তাহলে আমাকে কে দেখবে? তো সেই জন্য ভাবলাম একটু ডাল করে নিই, আর সেই সাথে ভেবেছিলাম ডিম ভাজবো। তবে ডিম ভাজা খেলে না আমার খুব অ্যাসিডিটির প্রবলেম হয়।
তো সেই জন্যে ফ্রিজে 4টে পটল ছিল, সেই 4টে পটল বের করে পটলগুলোকেই একটু কেটে নিচ্ছি, পটল ভাজা আর সেই সাথে ডাল করে নেব। আজকে ভেবেছিলাম কাজকর্ম তেমন কিছু করব না, শুধুমাত্র যতটুকু না করলে নয় ততটুকুই করব। তো যে কটা বাসন প্রয়োজন ছিল সে কটা বাসন প্রথমে ধুয়ে কাজে লেগে পড়েছিলাম, কিন্তু তারপরে না হঠাৎ করে কোথা থেকে একটা টিকটিকি বেরোলো আর সেই টিকটিকিটা বাসনের স্ট্যান্ডের মধ্যেই ঢুকলো। প্রথমে তাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু সে আরও বাসনের মধ্যে বেশি করে ঢুকছিল। তো আমি আবার পরে হিট স্প্রে করেছিলাম, তো যার জন্যে পুরো বাসনে হিট স্প্রে করে দিয়েছি। এখন এই বাসন আমাকে সব ধুতে হবে। একবার ভেবেছিলাম জানো তো, বহরমপুরে যাওয়ার আগে বাসনগুলো তুলে রেখে যাব, তবে যাওয়ার সময় এমন তাড়াহুড়ো করে বেরোলাম, বাসনগুলো আর তোলা হলো না। আমি স্ট্যান্ডে রেখে চলে গেলাম। তখন যদি স্ট্যান্ডে না রেখে মিটকেসের মধ্যেও রেখে দিতাম তাহলে আমাকে এখন এই গাধার খাটনি খাটতে হতো না। যাই হোক, কি আর করা যাবে, যতগুলো পারবো আজকে ধোবো, আর যেগুলো না পারবো কালকে ধুয়ে নেব। তো এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর এখন ভাবছি আগে ডালটা একটু বসিয়ে দিই, তারপর বাকি বাসনগুলো ধুয়ে নেব। আমি তো সাধারণত ডাল করলে প্রেশার কুকারে একবারেই বসিয়ে দিই, তবে আজকে যেহেতু পটল ভাজলাম তাই ভাবলাম কড়াই তো ধুতেই হবে, ডালটা একটু আজকে কড়াইতেই করে নিই। তো এদিকে ডালটা বসিয়ে বাকি যে বাসনগুলো ছিল সেগুলো মোটামুটি নামিয়ে নিয়েছি। মণ্ডলবাবুর বাড়িতে আসাটা আমার কাছে যেমন উৎসবের মতো, তেমনি দেখবে উৎসব শেষ হওয়ার পরে অনেক ধরনের কাজ থাকে, তো সেই কাজগুলো আমার জন্যেও আছে। তো ঘর তো পুরো এলোমেলো হয়ে আছে, সেই সাথে অনেক জামা কাপড়ও জমে আছে। তো কাজগুলো কবে করব জানি না, শরীর একটু ঠিক না হলে হয়তো কাজগুলো করতে পারবো না। তবে এদিকে বাসনগুলো আমি সবই ধুয়ে ফেলেছি। 2টো প্লেট আছে, স্ট্যান্ডেই রয়েছে, কারণ স্ট্যান্ডটা ভেবেছি কালকে আমি ভালো করে পরিষ্কার করব, পরিষ্কার করে তারপরে আমি বাসনগুলো আবার রাখবো। তো সেই জন্য ওই প্লেট 2টো আর রাখার জায়গা ছিল না বলে ও 2টো আর আমি মাজতে পারলাম না। তো চলো, আমার এদিকে রান্নাবান্না হয়ে গেছে, রান্নাঘরের জানলাটাও বন্ধ করে দিয়েছি, কারণ সবাই মোটামুটি শুয়ে পড়েছে। তো এখন আমি খাবারটা খাই। খাওয়া দাওয়া তো হলো, আর এবার রান্নাঘরের বাদবাকি কাজকর্ম সেরে ও ঘরে যাব। ও ঘরেও আমার জন্য অনেক কাজ অপেক্ষা করছে, তবে আজকে আর তেমন কোনো কাজই করব না, শুধুমাত্র বিছানার চাদরটা পাল্টে বালিশের কভারগুলো একটু পরিয়ে নেব, তারপর শুয়ে পড়ব। না, শুয়ে পড়ব না, আমাকে আমার ব্লগ এডিট করতে হবে, সেটা তো আমার এখনও করা হয়নি। তবে তার থেকেও একটা বড় কাজ আমাকে এখন করতে হবে। আমার পিঠের ব্যথা কিন্তু ঠিক হয়নি, আমি পেনকিলার খেয়ে বাড়িতে এসেছি, এখন একটুখানি গরম শেক করতে হবে। তো তার জন্য আমি একটুখানি গরম জল বসাচ্ছি। সেই সাথে রিম্পা আমাকে যে হট ব্যাগটা দিয়েছিল সেই হট ব্যাগটা নিয়ে এলাম। ও পাঠানোর পরে আমি এটাকে চেক করেও দেখিনি, কারণ আমার তো প্রয়োজন ছিল না সেই মুহূর্তে, তবে এখন এটা আমার খুবই প্রয়োজন। আমার কাছে যদি এটা না থাকতো তাহলে আমি বহরমপুর থেকে এটা কিনে নিয়ে বাড়িতে আসতাম, কারণ আমাকে বলেছে গরম শেক করতে। তো যাই হোক, আমি এটা একটু ধুয়ে চেক করে দেখছি কোনো দিক দিয়ে জল পড়ছে কিনা। তো দেখলাম না, কোথাও লিকও নেই, সেই সাথে মুখের দিক দিয়েও জল পড়ছে না। তো চলো, এখন এই জলটা ফেলে গরম জলটা একটু ভরে নেব। একা একা কি করে আমি কাজটা করব জানি না, আজকে ভাবছি কোনো রকমভাবে একটু শেক করে নেব, কালকে ছোটিকে বলবো। আজকে ওরা সবাই শুয়ে পড়েছে, এখন আর ওদের ডাকবো না। আজকে ওষুধ লাগাতে না পারলেও গরম শেক যদি একটু নিতে পারি আশা করি একটু ভালো লাগবে। তো ভাবছি এই হট ব্যাগটাকে বিছানার উপরে রেখে দেব, আর তার উপরে মাঝে মধ্যে আমি একটু শুয়ে পড়ব। তবে জলটা না একটু বেশি গরম হয়ে গেল, তো মনে হচ্ছে একটু ঠান্ডা জলও মেশাতে হবে। তো চলো, আমি এবার এই হট ব্যাগটা নিয়ে ঘরে যাই, আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।